আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ব্যাচেলর কোর্সে আসা বাংলাদেশ থেকে একজন শিক্ষার্থীর তার জার্নি শেয়ার করব এবং কারণ হলো ব্যাচেলর কোর্সে প্রপার ইনফরমেশন না থাকার কারণে কম্পারেটিভলি স্টুডেন্টরা কম আসে এখানে, বিশেষ করে ইউকেতে ইউনিভার্সিটিগুলোর মধ্যে বাংলাদেশি স্টুডেন্টরা প্রপার ইনফরমেশন না থাকার কারণে আসতে পারে না বা সঠিক গাইডলাইন্সের পায় না বলে তারা কীভাবে প্রসেসগুলো করবে সেটা ঠিকমতো বুঝতে পারে না। তো আজকে আমি শেয়ার করব এমনই একজন বাংলাদেশি থেকে আসা শিক্ষার্থী মাহি এর সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। তো মাহি, স্বাগতম। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে জানতে চাচ্ছি যে আসলে তোমার এখানে আসার পূর্বে তুমি কি করলা? তো দেশে থাকতে অ্যাজ ইউজুয়াল সবার মতো হাই স্কুল কমপ্লিট করেছে, তারপর কলেজ কমপ্লিট করেছে। হ্যাঁ, তোমার গ্রামের হ্যাঁ, বাড়ি বা স্কুল কলেজ সম্পর্কে আমি বলতা। সিলেটের মৌলভীবাজার থেকে বিলং করি। তো আমার স্কুল এবং কলেজ দুটি মৌলভীবাজারের ভিতরেই ছিল। আমি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে পড়াশোনা করেছি। অ্যান্ড তারপর আসলে আমি প্রিপারেশন নিয়েছিলাম বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইউনিট, যেটা আইবি এর জন্য, যেখানে দুর্ভাগ্যবশত আমি করতে পারিনি আচ্ছা নিজের আচ্ছা জায়গা। তো তারপরে আর কি, মানে যেহেতু সিলেট থেকে বিলং করি, এরকম একটা টেন্ডেন্সি থাকেই যে তুমি বাইরে চলে আসো। আচ্ছা আমি আচ্ছা থেকে ভিন্নতম ছিলাম না। পরিবারের 5 জন চাইতো, যেখানে হয়তো বা সিদ্ধান্তটা আমার ছিল যে আইবি এর জন্য একটু প্রিপারেশন নিয়ে দেখা যাক। অ্যান্ড আমি ওটার জন্য নেইও। যে জায়গায় কিছু মানুষের দ্বিমত ছিল, কিছু মানুষের ছিল না, মানে আমার পরিবারের কিছু মানুষের। আচ্ছা আচ্ছা। তো আইবি তো যখন হলো না, তারপর আর কি এই অ্যাব্রোডের জন্য তারপর অন্য প্রসেস কোনো শুরু। ভার্সিটি তুমি ট্রাই করো নাই না, যে? আমি আর পার্টিকুলার কোনো ভার্সিটি ট্রাই করিনি। আমার প্ল্যান এ ছিল যদি আইবিএ আচ্ছা তে আচ্ছা হয় তবে আমি আইবিএ তে পড়বো, এন্ড আচ্ছা প্ল্যান বি ছিল যে আমি আইএলটিএস দিব। আচ্ছা আচ্ছা। তারপর তুমি তাহলে আইএলটিএস এর প্রিপারেশন নিলে নাকি হচ্ছে মাঝখানে অন্য কোনো কোর্স বা আদার্স কোনো ইয়ে ছিল? না, আমি কোনো পার্টিকুলার কোর্স করিনি। আচ্ছা তো পার্টিকুলার কোর্স মানে করেছে বলতে আমি কম্পিউটারটি শিখেছিলাম। এর আগে আমি কম্পিউটার অত আয়ত্তে ছিল না। তো ওই সময় আমি যখন মানে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার ঠিক আগে মাইক্রোসফটের যত এই 4টা অ্যাপ্লিকেশন আছে, সফটওয়্যার, আমি এগুলো ভালো করে আয়ত্ত করেছিলাম, কারণ আমি জানি ইন ফিউচার লং টার্ম এগুলো লাগে, এগুলো ছাড়া চলা যায় না। আচ্ছা তো আমি বলবো এটা একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে আপনি মাইক্রোসফটের কাজগুলো জানেন। অ্যান্ড ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড যেটা, সেটা তো অত্যাবশ্যকীয়, খুবই অত্যাবশ্যকীয়, সেটা জানা উচিত। আচ্ছা তো আমি ওগুলোর উপর ফোকাস করেছিলাম। এরপর বেসিক্যালি আমি আইএলটিএস এর প্রিপারেশনটা নেওয়া শুরু করেছিলাম। আচ্ছা। এই যে বাইরে আসার তার তোমার নিজের ইচ্ছা আসছে নাকি হচ্ছে ফ্যামিলির ইচ্ছাও ছিল? পরিবারের ইচ্ছা তো অবশ্যই ছিল, আচ্ছা আচ্ছা পরিবারের সাপোর্টে ছিল। অ্যান্ড তারপর ওই যে বললাম, প্ল্যান এ আমার এক্সিকিউট যেহেতু হয় না, আমার প্ল্যান বি এদিকেই হাঁটতে আচ্ছা হতো। তো আচ্ছা। আমি প্ল্যান বি এদিকে হাঁটা শুরু করেছি। তারপর তুমি কিভাবে শুরু করলা এই বিদেশে আসার যাত্রাটা সম্পর্কে যদি একটু বলতে। বিদেশে আসার যাত্রা তো সর্বপ্রথম যেটা আইএলটিএস দিলাম। হুম অ্যান্ড আইএলটিএস দেওয়ার পর শুরু হলো যে কোন দেশে যাওয়া যায়। তো আমাদের যেহেতু এদিকে আসার একটু টেন্ডেন্সিটা একটু বেশি থাকে। তারপর আইএলটিএস এ তোমার স্কোরটা কেমন ছিল বা কিভাবে প্রিপারেশন নিলা আইএলটিএস এর? আইএলটিএস এর প্রিপারেশন আমি মকস অনেক দিয়েছি। আমার এমনিতে প্রিপারেশন, বা আমি বলবো আইএলটিএস এর টোটালি অনেকেই বলে থাকি আমি, যেটা স্ট্র্যাটেজি খেলা। যারা আইএলটিএস এর কোয়েশ্চেন প্যাটার্ন বুঝে অ্যান্ড বুঝে যায়, দেন অত প্যারা হয় না। তো একবার এগুলো বোঝার পর, আয়ত্ত করার পর, তারপর মকস দেওয়াটা খুব বেশি জরুরি। আমি মানে প্রচুর তুমি মক দিয়েছি। নিজে নিজেই প্রিপারেশন নিছো নাকি না, হচ্ছে না, আমি কোনো নিজে নিজে কোচিং বা কারো 100% নিজে আন্ডারে নিজে ছিল? দিইনি। আমি কোচিং এর আন্ডারে ছিলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু হ্যাঁ, কোচিং ভালো। তো কতদিন মাঝে মাঝে প্রিপারেশন নিলা আমার তোমার? 4-5 মাসের মতো হয়তো লেগেছিল। আমার মকস প্রচুর দিয়েছি, তো মকের জন্য তারপর অনেক স্কোর লেগেছে। কেমন আসলো? আমার ওভারঅল 7 ছিল। ওভারঅল 7? হ্যাঁ। মোটামুটি 4টা মডিউলেই 7 নাকি না, হচ্ছে 4টা এভারেজে মডিউল না, 7 আসছে? ওভারঅল। ওকে, ওভারঅল 7, গুড। তারপর তারপরের ও, জার্নিটা? এরপর তো হলো, শুরু হলো অ্যাপ্লিকেশনের প্রসিডিউরস। তো যদিও ইংল্যান্ডের প্রসিডিউরস, মানে ইংল্যান্ড বলতে ইউকেতে অনেকটা নিজেই করে ফেলা যায়। আমি মোটামুটি জানতাম, কিন্তু এরপরও এই যে ল্যাকিং অফ এক্সপেরিয়েন্স, যার কারণে এই জিনিসটা একটু চ্যালেঞ্জিং হয়ে পড়ে যে আমি কি করব কি না করব। কিন্তু করা যায়, আমি না করবো না, করা যায়। আমি কিছুটা এই জন্য ঘাটাঘাটি করেছিলাম। আমি একবার ভেবেছিলাম আমি নিজে করে ফেলবো। প্ল্যান ছিল, বেসিক প্ল্যান ছিল যে ইউএসএ তে অ্যাপ্লাই করা। হুম। কিন্তু বাংলাদেশ ওই সময় ইউএসএ তে রিজেকশন রেট অনেক হাই ছিল। ইনফ্যাক্ট হুম। এখনো হয়তো বা হাই, আমি অত জানি না, কিন্তু এখন দেখছি ভিসা পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা। মাঝখানে তো আমি একদমই দেখিনি, যে মাঝখানে বলতে এই পার্টিকুলার একটা ফ্রেজ, মানে এখন যদি একটা ফ্রেজ অফ টাইম ধরি, এর ঠিক আগে হুম 3-4 মাস বা 5 মাস আগে মানুষজন খুবই কম আমি দেখেছি কম্পারেটিভ ভিসা পেয়েছে, বা পেলেও মানে তুমি পেয়েছে। হ্যাঁ, ট্রাই করছো যে কানাডা বা হচ্ছে ইউএসএ এগুলো ইউএসএ তে ট্রাই করলে, কিন্তু তারপরেও তোমার সবচেয়ে বেশি ইন্টারেস্টেড জায়গাটা হচ্ছে ইউকে, রাইট?
ইউকেতে আসার অনেক রিজন ছিল, তো আচ্ছা সেগুলো আমি আচ্ছা অভাবে না বলি। আচ্ছা তো আচ্ছা যাই হোক, তো তারপর হ্যাঁ, তুমি ইউকেটাই তারপর সিলেক্ট হ্যাঁ করে নিলা। ইউকেতে তো তো ইউকেতে কয়টা ইউনিভার্সিটি মোটামুটি অ্যাপ্লাই ইউকেতে আমার করলা? 3টে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিলাম আমি। যেমন আমি কি আমি কি নিজে ছিল? করিনি, আমার এজেন্সি দ্বারা করিয়েছিলাম আমি। হুম হুম যেটা হ্যাঁ, প্রথমে এই যে বলেছিলাম, একবার ভেবেছিলাম আমি প্রথমে করে ফেলি। হুম হুম পরে ভাবলাম ওই যে ল্যাকিং অফ এক্সপিরিয়েন্স এসব ব্যাপার-স্যাপার থেকে ওই চ্যালেঞ্জটা নিতে চাইনি। হুম, তো নেওয়া যেত, কিন্তু আমি নিতে চাইনি। আচ্ছা তো হ্যাঁ, আমার এজেন্সি এপ্লাই করে 3টে। আমি একদম সর্বপ্রথম যেটা এপ্লাই করেছিল সেটা ছিল আলস্টার ইউনিভার্সিটি, হ্যাঁ নর্দার্ন আয়ারল্যান্ডে হ্যাঁ যেটা। হ্যাঁ ওদেরকে হচ্ছে ইউনিভার্সিটি হাডার্সফিল্ড ইউনিভার্সিটি, হুম হাডার্সফিল্ড। হুম হুম অ্যান্ড সর্বপ্রথম আমার হাডার্সফিল্ড থেকে আমার কন্ডিশনাল অফার লেটার আসে। হুম আমি হুম এরকম কিছু একটা ছিল কি জানে কত টাকা পে করলে হুম হুম, দেন আমি কাজের জন্য বসতে পারবো, দেন আমাকে মানে আনকন্ডিশনাল অফার লেটারটা দিয়ে দিবে। আচ্ছা তো আচ্ছা ওখানে টিউশন ফি ছিল কম্পারেটিভলি ভালোই হাইয়ার। আমি ভুলে গেছি কত পাউন্ড ছিল, কিন্তু আমি গুনেছিলাম এরকম 18 থেকে 20 কোন লাখের কিছু একটা সাবজেক্টে পড়ে। ছিল এগুলো? সব কি সেম ছিল নাকি ভিন্ন ওটা ভিন্ন সাবজেক্ট না, ছিল? ওটা আমি ভুলে গেছি সাবজেক্টটা কি। ভিন্ন আচ্ছা ভিন্ন সাবজেক্ট ছিল, আমি ভুলে গেছি আসলে। ম্যানেজমেন্ট নাকি অ্যাকাউন্টিং ছিল কিছু একটা এরকম কিছু, হুম হুম আমি ভুলে গেছি। আচ্ছা অসুবিধা নেই। তো ওটা আমি বাংলাদেশি টাকা হিসেব করেছিলাম যে 18 থেকে 20 লাখের মতো কিছু একটা পড়ে হুম হুম 3 বছরের কোর্স নাকি? পার ইয়ার। পার ইয়ারে হ্যাঁ, হচ্ছে 3 18 বছরের লাখ কোর্স, হুম তো হুম এরকম কিছু একটা পড়ে। 20 আচ্ছা লাখের কাছাকাছি কিছু একটা মনে হয়। হুম আমি হুম ভুলে গেছি। মানে পাউন্ডটা ভুলে হ্যাঁ গেছি। ইনফ্যাক্ট হুদাসভেলে হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি আমি হুদাসভেলে একটা যেটা ভ্যালু হয় বললাম। একটু টিউশন ফিটা বেশি তুলনামূলক। হ্যাঁ, অ্যান্ড তারপর তারপর আলস্টার ইউনিভার্সিটিতে এপ্লাই করা হয়। আলাস্টার যেখান তো আরো বেশি। হ্যাঁ, আলস্টার তো আরো এক্সপেন্সিভ। হ্যাঁ হ্যাঁ তো আমার এজেন্সি থেকে মানে বলে দিয়েছিল। তারপর আমি দেখলাম ওই কোর্সটা, মানে আমি ওয়েবসাইটে যাওয়ার পর ওই কোর্সটা যেটা এপ্লাই করেছিলাম, আমি ওটাতে ভুলে গেছি কোন কোর্সে এপ্লাই করা হয়েছিল। হুম হুম তো ওখানেও দেখলাম ওটা থেকে যদি ও আলস্টার থেকে মনে হয় আমার অফার লেটার চলে এসেছিল 14,000 14,500 পাউন্ড কিছু একটা ছিল, যেটা আচ্ছা 20 লাখ ছাড়িয়ে পড়ে। আমি ভুলে গেছি এরকম কিছু একটা ছিল। হুম হুম 16,000 মনে হয় টোটাল টিউশন ফি ছিল, যেখান থেকে আমার 3,000 টাকা ডিসকাউন্ট দিয়েছিল। 13,000 বা 13,500 কিছু একটা পড়তো আমার। মানে আমার মনে আছে আলস্টার আরো অনেক বেশি এক্সপেন্সিভ, যেটা 20 হ্যাঁ লাখের হ্যাঁ ছাড়িয়ে যায়, 22 লাখের মতো আমার টিউশন ফি পড়ে। অ্যান্ড ওই সময় আবার মানে বর্তমান যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, ভাইয়ার বিশ্ববিদ্যালয়, যেটা ভাইয়া ইতিমধ্যে অ্যাপ্লিকেশন আমি কমপ্লিটেড। এখানে এখানে একটু অ্যাড করি। হ্যাঁ, অ্যাপ্লিকেশন করার সময় কোন কোন ডকুমেন্ট লাগছিল? ও অ্যাপ্লিকেশনে ইউকেতে বেসিক মানে ডকুমেন্টস লাগে ইউনিভার্সিটি গুলোর জন্য প্রথমে ইউনিভার্সিটিগুলোর অফার জন্য। পাওয়ার জন্য তোমাকে যে হ্যাঁ, এটা খুবই বেসিক ডকুমেন্টস লাগে, ওখানে কিছু লাগে না। সর্বপ্রথম আপনার পাসপোর্ট ম্যান্ডেটরি, হুম হুম তারপর হচ্ছে আপনার আইএলটিএস স্কোর, হুম ওদিকে কন্ডিশন, সরি মানে ওটাকে কি বলে না, এডুকেশনাল সার্টিফিকেটের এগুলো এডুকেশন লাগছে কিনা? সার্টিফিকেট তো অবশ্যই আপনার যে ট্রান্সক্রিপ্ট। এসএসসি হ্যাঁ, সার্টিফিকেট, এসএসসি এন্ড এসএসসি এসএসসি সার্টিফিকেট, দুটোরই আপনার ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট এন্ড সার্টিফিকেটস হুম হুম দুটোরই লাগবে। আদার্স কোনো রিকোয়ারমেন্ট ছিল অ্যান্ড কিনা? পার্টিকুলার ডকুমেন্ট বলতে আমি নিয়ে রেখেছিলাম আমার কলেজ থেকে, ওটা কি বলে, রেকমেন্ডেশন লেটার একটা। রিকমেন্ডেশন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমার প্রিন্সিপালের কাছ থেকে নিয়েছিলাম, আর একটা হচ্ছে আমার কোনো মানে আমার একজন এটা স্যারের কাছ থেকে আমরা বলি নিয়েছিলাম, দুটো। এলওআর, যেটা ও এলওআর, লেটার অফ হ্যাঁ, রিকমেন্ডেশন। লেটার অফ রেকমেন্ডেশন, এটা এক্স্যাক্টলি। সাধারণত দুইটা নিলেই হয়ে যায়। দুইটা, হ্যাঁ। ইভেন তো আমি একটা ইউজুয়ালি নিয়েছিলাম অধ্যক্ষের প্রিন্সিপাল কাছ থেকে। অথবা কোনো ডিপার্টমেন্টের হেড বা টিচারের হ্যাঁ, সাথে একজন নিতে হয়। টিচার যার সাথে আমার বন্ডিং হ্যাঁ ভালো, হ্যাঁ মানে আমার অ্যাকচুয়ালি বন্ডিং ভালো ছিল, তো ওনার কাছ থেকে একটা রেকমেন্ডেশন আছে, আর একটা গুড অধ্যক্ষের কাছ থেকে ছিল। আচ্ছা তো আচ্ছা এগুলোই ছিল আমার অফার লেটার পাওয়ার আগে পর্যন্ত হুম যেসব হুম নিডেড ডকুমেন্টস। হুম হুম। হ্যাঁ, এই তো। মোটামুটি এই ডকুমেন্টগুলো হলেই তোমার হচ্ছে ভার্সিটি অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, ঠিক একদম আছে। একদম। তো ইসরায়েলে দেখা যায় যে অনেক সময় দেখা যায় কি অনেক ইউনিভার্সিটি যেটা হয় যে তোমার অনেক সময় আইএলটিএস ছাড়াও কিন্তু অ্যাপ্লাই করা যায়। এটা অনেকে হ্যাঁ হ্যাঁ জানে না আসলে। হ্যাঁ, করা যায়, হ্যাঁ। অনেকে জানে না আইএলটিএস ছাড়াও কিন্তু অ্যাপ্লাই করা যায়। বা হচ্ছে যেটা আমরা বলি যে তখন কিন্তু কন্ডিশনাল অফারটা আসে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে। হুম, আনকন্ডিশনাল আসতে হলে হয় তোমার আইএলটিএস এর সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, অথবা হচ্ছে দেখা যায় যে অন্য যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলো ফিল আপ করতে হবে। হ্যাঁ, কিন্তু অ্যাপ্লাই করা যায়। হুম, আগে অ্যাপ্লাই করলে আইদার যেকোনো একটা অফার চলে আসে। হুম, কন্ডিশনালে বেশিরভাগ আসে। আনকন্ডিশনাল আসতে হলে হয় হচ্ছে আইএলটিএস এর সার্টিফিকেট প্রোভাইড করতে হয়, অথবা হচ্ছে তোমার দেখা যায় অনেকে এমওআই দিয়ে অ্যাপ্লাই করে। হ্যাঁ। সো এমওআইটাও সার্টিফিকেটটা প্রোভাইড করতে হয়। যাই হোক। তো এই জায়গায় ছোট্ট তো একটা জিনিস ইনক্লুড করি। হ্যাঁ হ্যাঁ অনেক মানুষ এমআই দিয়ে আসে, ইউনিভার্সিটি হুম থেকে হুম কিছু একটা আসে, আমার এমআই নিয়ে অত ধারণা নেই। হুম সংক্ষেপে যাকে মই বলে অনেকে, এমআই হ্যাঁ হয়তো বা নাম মই, তো মই দিয়ে মিডিয়াম অনেকে অফ আসে। ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো মই দিয়ে আসলে বা এমআই দিয়ে আসলে কিছু জায়গায় মানুষ ঝামেলা ফেস করে, যেমন যারা আইএলটিএস দেয় ওরা তো ইংরেজি নিয়ে একটু চর্চা করে, যেমন আপনি হুম স্পিকিং হুম এ বসবেন, আপনার স্পিকিং এ প্র্যাকটিস করতে হয়। তো এই জায়গায় একটু অ্যাডভান্টেজ পেয়ে যাবে, একটু কনফিডেন্সিয়াল যে ব্যাপারটা আছে হুম ওটা নিজের মধ্যে চলে আসে, যে হ্যাঁ, মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ
বের করতে পারবো, আমার কনভারসেশন একটা স্কিল স্কিলটা ক্রিয়েট হয়ে যায়, দরকার হয় এটাই। ক্রিয়েট হয়ে যায়। কারণ এখানে হ্যাঁ, আসলে ইউকেতে তো জবও দরকার হয়, জবে টিকতে দরকার হয়, তো থাকতে এই হলে জায়গায় বড় জব একটা তো ফ্যাক্টর দরকার কাজ হয়। আর করে। যেহেতু হ্যাঁ এখানে তো আমরা যারা হয়তো বা এমএসসি বা মাস্টার্স বা পিএইচডি তে যারা আসে তারা তো মোটামুটি স্কিল ডেভেলপ করেই আসে, হ্যাঁ, ওরা তো কিন্তু একটা দেখা যায় ইংরেজি যে বিষয় নিয়ে পড়াশোনা করে পড়াশোনা করে এসেছে আসছে, কিন্তু দেখা ইতিমধ্যে। যায় বাংলাদেশের হ্যাঁ যেগুলো বাংলা মিডিয়ামের স্কুল বিশেষ হ্যাঁ করে এরা তো আর ইংরেজি অথবা চেষ্টা করে না, হ্যাঁ, ঠিক আছে? জাস্ট তো এটাও না, যারা আবার অনেকে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে আসে, হ্যাঁ হ্যাঁ, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, ওখান থেকেও তো ওরা, আমি যতদূর জানি ওখানে ওদের পড়াশোনা স্টাডি আবার ইংরেজিটি না, স্টাডি ওরা হ্যাঁ বাংলাতে বেশিরভাগ ক্ষেত্রে। পড়াশোনা করে। তো তখন ওরা যদি, আমি জানি না ওখান থেকে মই হয় কিনা, হুম হুম। বাট ওখান থেকে মই দিয়ে আসলেও কিন্তু আই উড কলেজ সে মই লেভেলে থেকে আসলে আইএলটিএস ভালো। কলেজ লেভেলে থেকে হ্যাঁ বা যখন ব্যাচেলর লেভেলে আসে ইউকে বা হচ্ছে বিদেশগুলোতে যায়, তখন কিন্তু আসলে এমন এটা ওইভাবে কাজে লাগে না। যেটা হুম, হচ্ছে ব্যাচেলর কোর্সে পার করা বিভিন্ন ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি ইংরেজিতেই পরীক্ষা বা হচ্ছে ইন্টারভিউ বা যা সব কিছু হুম, আছে, ভাইভা টাইভা যা আছে, যত এক্সাম আছে বাংলাদেশে প্রত্যেকটা কিন্তু ইংলিশে দেওয়া হয় ব্যাচেলর হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কলেজ লেভেলে সাধারণত না, এগুলাতে কলেজে তেমন নাই, একমাত্র ইংলিশ ইংলিশ মিডিয়াম বা মিডিয়াম ইংরেজি ছাড়া। ভার্সন ছাড়া যারা হ্যাঁ করে, ওরাই পড়াশোনা করে, ওরাই সম্ভবত করে। বেশিরভাগ ইংরেজি বাংলা। মিডিয়াম তো অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। ভার্সনটা সম্পর্কে আমি খুব একটা বেশি নিশ্চিত না, বাট আমি হুম। যতদূর জানি ওদের ভার্সন বইটা ইংরেজি, বইটা কিন্তু ইংরেজি, মানে কিন্তু এরা কথাবার্তা হ্যাঁ মানে কথাবার্তা, তোমার হচ্ছে পড়াশোনা সবই বাংলায় করে, শুধু হ্যাঁ বইটা হচ্ছে বইটা ইংলিশে হচ্ছে এবং ইংরেজিতে, ইংলিশে এটাই। পরীক্ষা দিতে হয়। কিন্তু ইংলিশ মিডিয়াম তো ব্যাপারটা আলাদা। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর তাছাড়া মই নিয়ে আমার তো ধারণা নেই, কিন্তু যতটুকু ধারণা আছে মই থেকে আইএলটিএসটা একটু আইএলটিএস ভালো, দেওয়াটা ভালো, একটু হ্যাঁ ভালো একটু এই না, জায়গায়। আমি মনে করি এখানে একটু অ্যাড করি যে আসলে একটু না, আমি মনে করি যে আইএলটিএসটা দিলে যেটা হয় তোমার হচ্ছে যে একদিকে হচ্ছে ভার্সিটি থেকে অফার পাইতে সুবিধা, হ্যাঁ অন্যদিকে ভার্সিটিতে কিন্তু তোমার হচ্ছে যে পারফরমেন্স হুম হুম, সেটাও কিন্তু বেড়ে যায় হ্যাঁ এখানে, তা ঠিক। কারণ হচ্ছে যেহেতু অ্যাসাইনমেন্ট দিতে হয়, তারপর হচ্ছে টিচারদের সাথে কমিউনিকেশন করতে হয়, তারপরে ফিউচার প্ল্যানিং সম্পর্কে আগাইতে সাহায্য করে এই ইংলিশের যদি স্কিলটা থাকে। হুম তাছাড়া সবচেয়ে বড় যেটা বাংলাদেশের জন্য স্টুডেন্টদের জন্য প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে জব পাওয়াটা, হ্যাঁ ঠিক আছে? তো আইএলস যদি থাকে সেক্ষেত্রে যেহেতু তার ইংলিশের স্কিলটা আছে, কারণ হুম। আমরা যেহেতু ইউকেটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে তোমার ইংলিশ ডিপেন্ডেন্ট, মানে কিছু রিজিয়ন ছাড়া মূলত বেশি পুরোটাই হচ্ছে পুরোটাই ইংরেজি, কোনো ইংরেজি। কোনো রিজন সো বাদ নেই। এখানে আসলে ইংলিশটাই হচ্ছে মেইন হ্যাঁ ল্যাঙ্গুয়েজ। সো ইংলিশ জানা থাকলে জব পাওয়াটা খুবই সহজ হয়ে যায়, এক্স্যাক্টলি। তাই না? হ্যাঁ, তো তোমার ক্ষেত্রে তারপর কি হলো, তারপর আমরা সহজ হয়ে যায়, আবার জব পাওয়ার ক্ষেত্রে পরবর্তীতে ওখানে টিকে থাকাও একটু সহজ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, আমি দেখেছি কিছু মানুষকে, এক দুইজনকে তো দেখেছি, যদিও আমার এক্সপিরিয়েন্স অত বেশি না, তারপর তুমি কিন্তু হ্যাঁ। ফাইনালি অফার অ্যাকসেপ্ট করলা কোন ইউনিভার্সিটির কি? তারপর আমি রেক্সাম বিশ্ববিদ্যালয়ে, রাকসাম হ্যাঁ ওটাই ইউনিভার্সিটির করেছি, কারণ ওখানে আমার টিউশন ফি লোয়ার, কোন সাবজেক্টে ছিল? অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স ম্যানেজমেন্ট। তারপর তুমি অফার অ্যাকসেপ্ট করলা রাকসাম ইউনিভার্সিটি থেকে হ্যাঁ ব্যাচেলর কোর্সের জন্য, হ্যাঁ রাইট? হ্যাঁ। তো দেন পরবর্তীতে তুমি কি কি স্টেজ পার করলা? ওটা তো অফার অ্যাকসেপ্ট করার পর রেক্সাম বিশ্ববিদ্যালয়ের নিয়ম, আমি হুম জানি না এটা চেঞ্জ হয়েছে কিনা, কিন্তু আমার সময় অবধি তো এটাই ছিল যে কাস ইন্টারভিউতে বসা। হুম হুম তো ইন্টারভিউতে বসার জন্য হচ্ছে এর আগে 1,000 পাউন্ড এখানে পে করতে হয়। হুম হুম। তো আমি সেটা করেছি, আচ্ছা আচ্ছা। 1,000 পাউন্ড সেটা পে করতে হয়। হুম হুম অ্যান্ড ওটা তারপর হচ্ছে কাস ইন্টারভিউ ডেট নিয়ে কাস ইন্টারভিউতে বসে যাওয়া, হুম হুম। ইন্টারভিউতে দিয়ে দেওয়া, অ্যান্ড ইন্টারভিউতে যদি পাস করে ফেলি তো দেন তো আমি ইন্টারভিউ রিলেটেড হুম, যদি কিছু বলতে, যে আসলে কি ধরনের ইন্টারভিউ হয়, কিভাবে হয়, তারপরে কি কি কোশ্চেন ইউজুয়ালি করে? ওরা আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে ওদের প্যাটার্ন, প্রথমে হচ্ছে একদম ওয়েবসাইটে ঘেঁটে ফেলা, হুম হুম যে এত এত বিশ্ববিদ্যালয় থাকতো, এক্সাম বিশ্ববিদ্যালয় কেন আপনি চুজ করলেন। হুম হুম তারপর হচ্ছে এই কোর্সটা আপনি কেন স্টাডি করছেন, হুম হুম। কোর্সে কি ধরনের মডিউলস আছে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোন কোন ধরনের ফ্যাসিলিটিস বিদ্যমান আছে, এগুলো জানা একটু জরুরি। ইনফ্যাক্ট এগুলা কি লোকেশন, তোমাকে জিজ্ঞাসা করলো নাকি? হ্যাঁ আমাকে ভালোই জিজ্ঞাসা করেছে। কত মিনিটের হলো? আমার ইন্টারভিউটা 54 মিনিটের ছিল, 54 54 মিনিটের। মিনিটস। এটা তো কি হ্যাঁ, অনলাইনেই তো? একদম একদম, এটা তো অনলাইনে অনলাইনে, মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে মাইক্রোসফট বা টিমের মাধ্যমে? টিমের মাধ্যমে নেয়, মাইক্রোসফট টিমের ওকে মাধ্যমে, হ্যাঁ। তো সেটা তো হচ্ছে অবশ্যই। অ্যান্ড আমি এই জায়গায় একটু বলে রাখবো, যেহেতু ইন্টারভিউটা 54 মিনিটের, ওখানে হুম ভালো হুম ইংরেজি জানতে হয়। হুম হুম। অ্যান্ড ইংরেজি বোঝারও একটা জিনিস ব্যাপার আচ্ছা স্যাপার আচ্ছা। আছে। হ্যাঁ হ্যাঁ। মানে কারণ 54 যে মিনিটে অনেক কিছু জিজ্ঞেস করে, হ্যাঁ অনেক জিনিস। সেটা তো অবশ্যই 54 মিনিটে তো হ্যাঁ অ্যাকচুয়ালি A to Z
A to Z তোমার অনেক কিছু। আসলে আমাদের যেটা হয়েছে যে এমএসসি এর জন্য যারা আসছে এমএসসি তেও বহুত কোশ্চেন করে, হ্যাঁ 40 মিনিট 1 ঘন্টা এভাবে করতেই থাকে। হুম হুম তো দেখা যায় যে এখানে ডিপেন্ড করে আসলে কোশ্চেন বোঝাটা। অনেক সময় দেখা এক্স্যাক্টলি যায় যে পার্শ্ববর্তী কোনো কান্ট্রির বিশেষ করে এশিয়ান কোনো কান্ট্রি থেকে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে, হুম বা এশিয়ান অ্যাকসেন্ট ইউজ করা, বা ইন্টারভিউয়ার ওকে এর মাধ্যমে হচ্ছে ইন্টারভিউ হচ্ছে, হ্যাঁ কাজ ইন্টারভিউটা নেয়। আবার দেখা যায় যে নেটিভ কিছু পিপল বা ইংলিশ কিছু পিপল, ওটা পরে যেতে পারে, এটা ওটা কোনো আসলে গ্যারান্টি ডিপেন্ড নেই, করে, এটা এটা আসলে পরে যেতে কে পারে। পড়বে হ্যাঁ এটা আসলে ওটা বলা যায় না। বলা যায় না, এটাই তো প্রস্তুত থাকতে হয়। প্রস্তুত থাকতে হবে যে হ্যাঁ বোঝার জন্য, হ্যাঁ অন্তত জাস্ট ওদের যে কোশ্চেনটা হ্যাঁ করে সেটা অন্তত বোঝার জন্য। তো আমাদের যে এখানে হয়েছিল যে এমনও হয়েছে যে তোমার কম্পিউটারটা ল্যাপটপটা একটু ঘুরাই দেখাও যে রুমে কেউ হ্যাঁ আছে এটা কিনা। এটা তো আমারও করেছে, যেমন আমি ল্যাপটপে দিই না, আমি মোবাইলে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা। ইন্টারভিউটা, তো এটা তো জিজ্ঞেস করি। হুম হুম এর জন্য আমি বলবো যারা এই জিনিসটা নিয়ে প্যারা খায় তারা জাস্ট ইউটিউবে কয়েকটা ডেমো দেখে ফেললে বুঝে যাবে, কিন্তু হুম হুম। এই ইউটিউবে আমার কাছে মনে হয়েছে জিনিসটা ওরা একটু এক্সেসিভ করে ফেলে, হ্যাঁ অনেক যেমন সময় ইউটিউবে আসলে সবগুলো চ্যানেলে প্রপার ইনফরমেশন পাওয়া হ্যাঁ যায় না, অনেক ফালতু এটা একটা কোয়েশ্চেন করে, বড় অত জিনিস। ফালতু কোয়েশ্চেন করবে না। আমি হুম হুম। অনেকগুলো আমার কাছে আমি লাগে, আমি আমি অনেক দেখেছি নিজেও ট্রাই করলাম, কিন্তু আসলে আমি প্রপার ইনফরমেশন পাইনি। প্রপার, মানে তো আমি বলবো ভিডিও ইন্টারভিউটা কেমন যাবে এটা একটা ধারণা নেওয়া যায়, হুম হুম কিন্তু কখনো এই রিলেটিভ মানে 2% কোয়েশ্চেন করে না, হুম। নাইবা অত হার্ড লেভেলের তো কি কি যে এই কোশ্চেন সেই। ইউজুয়ালি ওরা হ্যাঁ, শুরু করে কিভাবে, যদি একটু ধারণা দেন? প্রথমত অবশ্যই নিজের ইন্ট্রোডাকশন দিতে হবে, হুম হুম ইন্ট্রোডাকশন, তারপর ওরা একটা সময় চেয়ে নিবে যে রুমের ভিউটা, হুম যেটা হুম ওই যে বললাম ইউটিউব হুম ডেমো হুম দেখলে ভালো হয় যে এটা কেমন হয় আসলে, অ্যান্ড তারপরই তো শুরু হয়ে যায় ওরা মানে শুরু হয় যে ক্যাম্পাস, কোর্স, টিচার, হুম হুম। এসব জিনিস নিয়ে কথা বলে। অ্যান্ড সবার শেষের দিকে আমি বলবো একটু ইনক্লুড করবো যে আমার মনে হয় ওই জিনিসটা ওরা মানে যাচাই করে নিতে চায় যে আইএলটিএস এর যে জিনিসটা দিয়েছি স্কোরটা হুম আছে ওটা কি প্রক্সি করা হয়েছে নাকি অথেন্টিক, হুম মানে হুম আমার কোয়েশ্চেন থেকে আমি জিজ্ঞেস বুঝতে পেরেছি। আমাকে বেশি যে আইএলটিএস এ যারা আইএলটিএস দিবে তারা বা দেয় তারা নিশ্চয়ই বুঝে যে আইএলটিএস এর 2 নম্বর পোর্শন স্পিকিং এ, মানে 2 নম্বর পার্টে কি বলে পার্ট 2-তে, হুম হুম। যেখানে একটা কিউ কার্ড দেয়, আচ্ছা আচ্ছা। যেখানে 2 মিনিট স্পিকিং, 2 মিনিট মানে কথা হ্যাঁ হ্যাঁ। কন্টিনিউ করতে হয় যে কোনো একটা টপিক দেয়। তো আমার ওখানে 3-4টার মতো টপিক দিয়েছিল, যে এরকম এর মধ্যে একটা যদি বলে আমার যতদূর মনে পড়ে, যে আমাকে বলেছে আমার এমন একটা জিনিস, না আমার এমন লাইফে এমন একজন মানুষ যে আমাকে বিভিন্ন কাজে মোটিভেশন দেয় বা হুম তাকে হুম। দেখে মোটিভেট হই। হ্যাঁ হ্যাঁ, রোল আহ, মডেল টাইপের হ্যাঁ কোশ্চেন। রোল মডেল। তো আরো 3টে করেছিলাম ভুলে গেছি, কিন্তু এটাই স্পেসিফিকলি মনে আছে, সবার লাস্ট কোয়েশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা। অ্যান্ড আমি তাকে আবার জিজ্ঞেস করেছিলাম, মানে আমি তো ভেবে থেকে খেয়ে গেছিলাম যে কাকে আমার কিছু দেয়নি, জাস্ট আমাকে বলেছে এরকম। তো আমি ভাবলাম যে আমি তাকে আবার জিজ্ঞেস করে ফেলেছিলাম যে কে এমন হতে পারে, সে বললো এনিবডি, এনিওয়ান। আচ্ছা আমি আচ্ছা বললাম আচ্ছা, তো জাস্ট আমি আমার মনে আছে আমি আমার বাবাকে নিয়ে বলেছিলাম। আচ্ছা আচ্ছা তো এটাতে আবার বলে 2 থেকে 3 মিনিট কন্টিনিউ করতে। তো আচ্ছা আচ্ছা। ওরা ওই জিনিসটা যাচাই করে আমার মনে হয় যে ইংরেজি কি তুমি অ্যাকচুয়ালি পারো নাকি তুমি হ্যাঁ জাস্ট হ্যাঁ। একটা স্ক্রিপ্ট করে রেখে দিয়েছো, কারণ এখা- সবাই অনেকেই কিন্তু এই অনেক জিনিসটা সময় হ্যাঁ অনেক সময় কি হয় যে এরা যেটা করে স্ক্রিনে অনেক সময় লেখাও দেখা দেয় যে এটা পড়ো, হ্যাঁ রিডিং, হ্যাঁ হ্যাঁ আমার ক্ষেত্রে এটা একটা দিয়েছে, একটা আমার সিনারিও হ্যাঁ দিয়ে রাখে, বা এক্স্যাক্টলি হচ্ছে একটা প্যারাগ্রাফ দিয়ে দেয়, হ্যাঁ ওই প্যারাগ্রাফটা পড়তে বলে প্রথম থেকে লাস্ট। হ্যাঁ আমাকেও এটা দিয়েছে, এটা আমি এটা দেয়, ভুলে আচ্ছা গিয়েছিলাম আচ্ছা। যেহেতু একটু আগের ব্যাপার হ্যাঁ। স্যাপার। এটাতেই আসলে ওরা যেটা জানতে চায় যে তুমি রিডিং পারো কিনা, রিডিং পারো কিনা বা আসলে কেমন, হ্যাঁ। আমি জানি না এটা বা কেন নয়, প্রনাউন্সিয়েশনটা কেমন। হতে পারে সেটা, হ্যাঁ বা হ্যাঁ আমি জানি না, বা মানে রিডিং পড়তে পারে না এটা বিশ্বাস হয় না, বাট কিছু তো একটা ব্যাপার আছে তাই না, বলে স্ক্রিনে এখানে দেয়। কাহিনী হচ্ছে ওই যে দেখা যায় অনেকের রেজাল্টে কোনো সমস্যা থাকতে পারে, বা হচ্ছে ফলস সার্টিফিকেট প্রোভাইড ফলস করে সার্টিফিকেট ক্রিয়েট যে করতে আসলে পারে, তোমার হ্যাঁ, রেজাল্টটা কি বা জেনুইন কিনা। প্রক্সিও দেয়, অনেকে তো কম্পিউটার বেস এক্সামিনেশনের প্রক্সি দেয়, হ্যাঁ অনেক হ্যাঁ, জায়গায় দেখা গেছে ওটা জেনুইন কিনা এটা আসলে জেনুইন কিনা, জানার হ্যাঁ জন্য মূলত, যে তুমি আসলেই পারবা কিনা বা কমিউনিকেশন করতে হুম পারবা কিনা এখানে আসার পরে, বা হ্যাঁ। এডুকেশন কন্টিনিউ করতে পারবা কিনা, সেজন্য একটা যাচাই করে। তারপরে তারপর তোমার কাজ হয়ে গেল, তারপর তারপর কাজ হয়ে গেল, কাজের কাজের পর রেজাল্ট দিয়ে দিল হচ্ছে যে হ্যাঁ কাজ সাকসেসফুল। তো হচ্ছে ভিসা লেটার, যেটা হ্যাঁ, ভিসা লেটার এটাই আমাকে হচ্ছে প্রোভাইড করে মূলত ফেললো। ভিসা লেটার। হ্যাঁ তো ভিসা লেটার মানে কাজই মূলত ভিসা লেটার, কাজে পাস করে হুম ফেললে ভিসা লেটার বা কাজ যেটাই ওটা হুম দিবে, অ্যান্ড ওখানে সমস্ত কিছু দেয়া থাকে। হুম হুম অ্যান্ড এরপরও যে জিনিসটা হচ্ছে টিউশন ফি পে করো, হুম রেক্সাম ইউনিভার্সিটির যে নিয়মটা আমাকে 100% টিউশন ফি পে করতে হবে হুম 1 বছরের, হুম। যেটা করতে হয়েছে আমি করেছি। অ্যান্ড টিউশন ফি পে করার কোর্স, পর তোমার যে কোর্স ফিটা আছে টোটাল কত টাকা কোর্স ফি? সেটা আমি যখন পে করেছি তখন প্রাইসটা একটু হায়ার ছিল, আমার 15 লাখের একটু বেশি গিয়েছে হুম হুম, মানে বাংলাদেশি টাকা 15 বাংলাদেশি লাখ টাকা, টাকায়, আর আর এখানে এখানকার হচ্ছে হিসেবে
9,750 পাউন্ড। 9,750 তুমি হ্যাঁ। ডিসকাউন্ট পাইছিলা কিছু যে বা 2,000 স্কলারশিপ টাকা যেটা 2,000 স্টাইপেন্ডে? টাকা ছিল। ওটা 11,750 ছিল, যেখান থেকে 2,000 মাইনাস ছিল আর কি। এটা কি প্রতি বছর বছর কাটবে নাকি হচ্ছে প্রথমবারই এই ব্যাপারে শুধু? আমি নিশ্চিন্ত নই, আমার কোর্স লিডারের সাথে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা। তো অনেক সময় দেখা যায় যে আসলে এরা ফার্স্ট ইয়ার থেকে কেটে নেয়, পরবর্তী ইয়ারে কিন্তু তোমার ফুল ফুলটাই পে থাকে, করতে হ্যাঁ হবে। হ্যাঁ এটা অনেক কোর্সে আছে হ্যাঁ। রিকোয়ারমেন্টে। হয়তো আমারও আছে, আমি অত ভালো ঠিক করে আছে, দেখি। বা হচ্ছে তোমার ওই লেটারে ইনক্লুড করা থাকে বা হ্যাঁ। কোর্সের যে কন্ডিশনগুলো আছে, হুম। যে টার্ম এন্ড কন্ডিশন একটা পেপার আছে, টোটাল হোল ডকুমেন্ট। হ্যাঁ। তো ওখানে বিস্তারিতভাবে থাকে সাধারণত হুম। যে তোমার কোর্সের কত টাকা বাকি বা ডিউ থাকবে বা ইনক্লুড করবে কিনা বা ভবিষ্যতে বাড়াবে কিনা সেটার বিষয়ে একটা বিস্তারিত থাকে। যাই হোক, তারপরে হচ্ছে তুমি তাহলে কোর্স ফ্রিটা দিয়ে দিলা, টিউশন ফি পে করলা, হুম। তাহলে বাংলা টাকায় মোটামুটি আসে প্রায় 15 লাখ টাকার মতো। 15 লাখ টাকা একটু বেশি। একটু বেশি একটু আসছে। বেশি। তো এটা কিভাবে পে করলা? যে এটা আমি বলবো, আমি কারণ বাংলাদেশ ব্যাংকের থেকে নামটা যেটা হয় নিয়ে কি, হ্যাঁ। বাংলাদেশে যেটা হয় টাকা পাঠানোটা একটু টাফ। সো টাফ, মাঝখানে অ্যালাউ ছিল না, কিন্তু হ্যাঁ, কিছু কিছু মাঝখানে বিভাগীয় কিছু মেইন ব্যাংক সেটা পাঠাতে পারতো, হ্যাঁ হ্যাঁ যেটা এখন আবার ওপেন হয়ে গেছে। তো আমি বলবো সবচেয়ে স্মুদার যে ট্রানজাকশন হয় আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। হ্যাঁ, প্রিমিয়ার ব্যাংক। হ্যাঁ আমি নিজেও প্রিমিয়ার ব্যাংক থেকে হ্যাঁ। করছিলাম। তো প্রিমিয়ার ব্যাংকে আসলে সব ব্রাঞ্চগুলোর যে ম্যানেজার সব এক না, এটাও ঠিক। ও, সেটা হতে পারে। তো আমার আমার ব্রাঞ্চের ম্যানেজার তো ভালো ছিল। এটা একটা ঠিক। তো আমার আসলে এখানে স্মুথ ট্রানজাকশন আমি পেয়েছি, মানে হ্যাঁ, আমি স্মুথলি আগের ওরা দিন ট্রানজাকশন করেছি, করে দেয় ওরা সকালে হচ্ছে। করলে বিকালে পৌঁছে দেয় এরকম। আমার তো হ্যাঁ, এমন হয়েছে, আমি কিন্তু আগের আমি দিন বিকালে টাকাটা কারণ রেখে বাজার এসেছি। যখন ছিলাম, আমি কারণ ওকে। বাজারে ট্রাই করলাম, কিন্তু হ্যাঁ। কারণ বাজারের ম্যানেজারে এগুলো একটু মানে কথা শুনতে চায় না অনেক সময়। আচ্ছা। দেখা যায় যে আজকের কথা বললে এক সপ্তাহ পরে করে, এক সপ্তাহ পরে যায় কি যায় না, অনেক টেনশনে থাকতে হয়। তো আমি মনে করি যে আসলে কারণ বাজার ব্রাঞ্চটা অ্যাভয়েড করার জন্য। না, এটা হতে পারে। আবার কি হয়, হ্যাঁ হ্যাঁ, যেমন কিছু কিছু বিভাগীয়, হ্যাঁ যেমন আমি আমি যদি বলি আমার জোন থেকে আমি সেটা অ্যাপ্লাই করেছি, ওটা হুম কিন্তু ঢাকাতে যায়, ঢাকাতে সেটা পাস হওয়ার পর হুম এখানে আসে, হুম হুম। রাইট? তো এই জিনিসটার জন্য হয়তো বা অনেক সময় পেন্ডিং এ তবে থেকে যায়, আমার বাট আমার ক্ষেত্রে মনে হচ্ছে আমার প্রিমিয়ার ওয়াইফের ব্যাংকের জন্য ট্রানজাকশন আমার স্মুথ। ওয়াইফের জন্য আবার কুমিল্লা থেকে করাইলাম, সেটা ওকে। খুব দ্রুতভাবে সুন্দরভাবে হয়ে গেছে, স্মুথলি। আচ্ছা আচ্ছা, আমার জিনিসটা স্মুথলি হয়ে গেছে। তো আমি তো এটা আগের দিন এটা টাকাটা ডিপেন্ড দিয়ে করে এসেছি, আসলে আমি দু বললাম। একটা ম্যানেজার, কিন্তু এটা হ্যাঁ। খবর রাখতে হবে। সোজা কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে ফোর্স করতে হয়, মানে ওদেরকে বারবার জানাতে হয়। ঠিক আছে। এই ব্যাপারটা আমার ক্ষেত্রে হয়নি, তো আমি বলবো না। আমি জাস্ট আগের দিন দিয়ে এসেছি বিকালে, আমার মনে আছে আমি দুপুর 2টা না 3টার দিকে আমি হ্যাঁ হ্যাঁ। গিয়েছিলাম, তো আমি টাকাটা জমা এটা রেখেছি, এটা আমি কিভাবে ফর্মটা পে ফিল আপ করলা করেছি। তুমি? হচ্ছে যেটা আমরা যেটা করি স্টুডেন্ট ফাইল ওপেনের মাধ্যমে, রাইট? হ্যাঁ, স্টুডেন্ট ফাইল ওটা ডিফারেন্ট কিছু না, ওটা আচ্ছা। তো জাস্ট আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, হুম হুম আপনার পারপাস তাদেরকে বলতে হবে যে আমি টিউশন ফি হুম, পাঠাতে চাচ্ছি, সেটাই। ওরা কিছু লিগ্যাল ডক্স চায়, হুম হুম। ডকুমেন্টস। তো এই যে লিগ্যাল অফার লেটার, সাধারণত অফার অফার লেটারটাই লেটার, সেই সাথে হচ্ছে বেশিরভাগ আপনার জায়গায় চাই। রিফান্ড পলিসি। রিফান্ড হুম পলিসি যে ইন কেস যদি আপনার ভিসাটা হুম হুম। রিজেক্ট হয়ে পড়ে, দেন আপনার টাকাটা কিভাবে আসবে, হ্যাঁ হ্যাঁ। রিফান্ড পলিসি, বা কত টাকা পে করবে, 100% হুম, পে করবে কিনা, এগুলো উল্লেখ থাকে। এটা মেনশন। রিফান্ড পলিসি ওদিকে ডেফিনেটলি আপনার, আমার ক্ষেত্রে তো নিয়েছিল আমার দুটো বোর্ড এক্সামিনেশনের সার্টিফিকেটস এন্ড ট্রান্সক্রিপ্টস হুম হুম অ্যান্ড আইএলস হুম। অ্যান্ড পাসপোর্ট অ্যান্ড আমার অফার লেটার, রিফান্ড পলিসি, দ্যাটস ইট। অ্যান্ড এগুলো ওকে। নিয়ে আপনাকে এক গাদা একটা ফর্ম দিবে, 12 মানে থেকে কিছু 14 টাকা পেজ জমাও রাখা লাগে এখানে। জমা। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি টোটাল টাকাটা রেখে দিন, অথবা হ্যাঁ হ্যাঁ। রেখে দিন, ডাজন্ট ম্যাটার। একটা নর্মাল যে অ্যাকাউন্ট মানুষজন ব্যাংকে ক্রিয়েট করে, হুম হুম জাস্ট ওই অ্যাকাউন্টে, কিন্তু আপনার টাকা পাঠানো সমস্ত ব্যাংকেরই, মানে ব্যাংক টাকা পাঠায় না। হুম হুম। অ্যান্ড প্রিমিয়ার ব্যাংকের নাম উল্লেখ করলাম কারণ ট্রানজাকশনটা অনেক স্মুথ ছিল, এর আগে আমার পরিচিত একজন না, গিয়েছিলেন। অনেকে দেখা যায় যে প্রাইম ব্যাংকও করে বা হচ্ছে অন্যান্য ব্যাংকও করে থাকে। তবে প্রিমিয়ার ব্যাংকের অন্যতম আরেকটা সুবিধা আছে, যদি আমি বলে দিই, হুম। সেটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক কিন্তু তোমার ওই যে ব্যাংক স্টেটমেন্টের যে ব্যাপারটা আছে, এরা কিন্তু খুব সহজে শো করায় দেয়। ও, সেটা আমি জানি না। টিউশন ফিটা আমি দিলাম, প্রিমিয়ার ব্যাংকের নামটা অবশ্যই মেনশন করলাম, কারণ মানুষজন অনেক সময় অন্য ব্যাংকে যায়, ওরাও পাঠায় ঠিক আছে, কিন্তু ওই জায়গায় কি হয়ে যায়, একটু লেট হয়ে যাবে, একটু সময় চায় না। যে হুম জায়গায় প্রিমিয়ার ব্যাংকের ট্রানজাকশন আমার ক্ষেত্রে তো অনেক স্মুথ ছিল, আমি আগের দিন টাকাটা রেখে এসেছি, ওই যে বললাম 2টা থেকে হুম 3টার সময়। আমি অবশ্য বলেছিলাম আমার ক্ষেত্রে টাইমটা একটু কম ছিল, আমি একদম লাস্ট মুহূর্তে, আমার একদিন না 2 দিন বাকি ছিল টিউশন ফিটা পে করার সময়, তো একদম লাস্ট মুহূর্তে আমি টিউশন ফি পে করলাম। দেওয়া হলো। টিউশন ফি পে করার পর যে জায়গায় হচ্ছে আপনার এই জায়গায় মানুষজন, আমি এখানে একটা কথা বলি, মানুষজন অনেক সময় জানো না, যেমন আমার ক্ষেত্রে আমি এটা জানতাম না, ইউরোপিয়ান কান্ট্রিতে আসার সময় সবসময় হেলথ ইন্স্যুরেন্স ফি পে হুম করতে হুম হয়। হুম হুম। তো হেলথ ইন্স্যুরেন্সটা ফি পে করতে হয়, তো ওটা পার্টিকুলার, ওটা কিন্তু টিউশন ফির সাথে ইনক্লুডেড না, এটা হচ্ছে ভিসা ফির সময়, ভিসা ফি এর সময় আমরা অ্যাপ্লাই করতে হয়। যখন ভিসা তো এই অ্যাপ্লাই জিনিসটা করব মানুষজন তখন। জানে না, হ্যাঁ। হুম হুম তো আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছিল যে
আমি এই জায়গায় একটু প্যারা খেয়েছিলাম, আমি জানতাম না। আচ্ছা। প্রথমে আমি টোটালি আমার কোনো ধারণা ছিল না। হুম হুম। তো রেক্সাম ইউনিভার্সিটিতে আমি জানি না অন্য বিশ্ববিদ্যালয়ের কি, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে তো প্রথম হচ্ছে ক্লাসের আগে স্টেটমেন্টটা শো করতে হয়, যেমন আমার হুম ক্ষেত্রে হুম। বলেছিল হ্যাঁ হ্যাঁ, যে ক্লাস ক্লাসের আগে লেটার ইস্যুর ব্যাংক আগে ব্যাংক স্টেটমেন্ট স্টেটমেন্ট দিতে শো হবে, করতে 28 হয়। দিনের ব্যাংক স্টেটমেন্ট। তো হ্যাঁ, আমি ওটা করেছি, and যেখানে যে টোটাল যে অ্যামাউন্টের টাকা ছিল আমি কি করছি, পুরোটা ওখানে শো করে ফেলেছি, আচ্ছা আচ্ছা। রাইট? তো আমি ওটা শো করে ফেলেছি, অ্যান্ড এরপর সামহাও টিউশন ফিটা আমি ম্যানেজ করেছিলাম, হুম হুম। মানে পার্টিকুলারলি সেটা হয়ে গেছিল, কিন্তু আমি তো ওখানে টোটাল শো করে ফেলেছি। হুম হুম। এখন আমি কি করেছি, পরবর্তীতে এই জিনিসটা আমার প্রবলেম হয়েছে, আমি ব্যাংক থেকে পুনরায় টাকাটা তুলতে পারছিলাম না। আচ্ছা। হ্যাঁ, তো এই জায়গাটা আমি ক্যালকুলেশন করতে ভুল হয়েছে, কারণ আমার কোনো ধারণাই ছিল না, অ্যান্ড আমি ওটা পে করেছি। পরবর্তীতে আমার 3.5 বছরের টিউশন ফি দিতে হয়েছে, হুম হুম। সরি 3.5 বছরের আইএইচএস ফি দিতে হয়েছে, মানে মেডিকেল হ্যাঁ হ্যাঁ, ইন্স্যুরেন্স ফি। ইন্স্যুরেন্স, তো আমি হেলথ তো ব্যাচেলর ইন্স্যুরেন্সটা। এসেছে আমার 3.5 ইয়ার্স, আচ্ছা যেখানে আমার মনে হয় ইয়ারলি 2776 পাউন্ড করেছিল, আচ্ছা আচ্ছা। সরি 776 পাউন্ড করেছিল। মানে পুরো ইয়ারের পে করতে হয় তোমার, হ্যাঁ, পুরো 3.5 বছর 3.5 টোটাল, বছরের পে 3.5 করতে বছর। হয়েছে। এটা একটা বড় ইম্পর্টেন্ট হ্যাঁ, ইনফরমেশন। তোমার কি আমার মধ্যে এই গ্যাঞ্জামটা চলছিল হুম যে হুম। আমি কি করবো, কারণ হুট করে এতটা টাকা ম্যানেজ করার কারণ আমি আচ্ছা। ইতিমধ্যে স্টেটমেন্টে শো করে ফেলেছি, আমরা ব্যাংক থেকে হুম তুলতে পারছিলাম না পুনরায়। তো আমি কাজের মধ্যে সেটা ইস্যু করে ফেলেছি, অ্যান্ড তারপর আমি যেটা পে করলাম, পে করার পর এখন আমার কাজ ভিসা লেটার চলে এসেছে, আমি টিউশন ফি পে করে ফেলেছি, হুম হুম। আমার সবকিছু স্লিপ আছে, আমি এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। আম, আমি হচ্ছে ভিসার অ্যাপ্লিকেশনে যাব। আচ্ছা। তো এর জন্য কি হয়, মানুষজন প্যারা খায়, আমি তো এই জায়গায় প্রচুর প্যারা খেয়েছি। হুম আমি হুম। আগে জানতাম না, প্রথম কথা আমি জানতামই না আমার কোনো মেডিকেল ইন্স্যুরেন্স ফি আছে, যেটা আচ্ছা আমার উল্লেখ ছিল, কিন্তু আচ্ছা আমি এটা ভেবেছিলাম এখানে আসার পর দিতে হবে হয়তো। আচ্ছা। আমি আচ্ছা। জানতামই না এটা ছাড়া আমি ভিসার অ্যাপ্লাই করতে পারবো না, না। এবং সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন সিস্টেমের মধ্যেই পড়ে। হুম। প্রথমে একটা পার্টিকুলার ফেজ আছে যেখানে হচ্ছে আপনার ভিসার যে ভিসা ফর্মটা আছে অ্যাপ্লিকেশনের সময় সেটা মানে ফিল আমরা আপ করতে হয়, কমপ্লিট এন্ড করলে। একদম সেটা কমপ্লিট করার আগে সর্বশেষ প্রসিজিয়ার্সে আপনাকে হচ্ছে দুটো লিংক দিবে, সেখান থেকে আপনার প্রথমে আইএইচএস ফি পে আচ্ছা। করতে হয়, হ্যাঁ এন্ড পার্টিকুলারলি কিন্তু আবার এমবেসি ফিটাও পে করতে হয়। হ্যাঁ, আমার আইএসএস সময় প্রি দেওয়ার পরেই হচ্ছে হ্যাঁ, স্টেপে একদম নিয়ে যাবে পরবর্তী হলো স্টেপটাই হচ্ছে আপনার ভিসা এমবেসি ফি ফি, বা এমবাসি ফি। ভিসা ফি। তো এমবেসি ফিটা হচ্ছে ওটা আবার আমার সময় ৭৯,০০০ টাকা পড়েছিল, কিছু হুম একটা হুম। 490 পাউন্ড, ৭৯,০০০ সামথিং কিছু এমনই একটা ছিল। হয়, কারণ এখন হ্যাঁ আসলে বাংলাদেশের যেটা হয়, পাউন্ডের রেটটা কিন্তু বেশি, বাংলাদেশের হ্যাঁ, টাকায় অনেক বেশি, অনেক বেশি, হ্যাঁ যার কারণে হচ্ছে ফিটা বেশি হয়ে যায় বেশি আগে হয়ে যেটা, যায়। এবং হচ্ছে 2024-এর পর থেকে কিন্তু বাড়াইছে ভিসা হ্যাঁ, ফি, রিসেন্টলি ইন্স্যুরেন্স ফি, সেটা এগুলো কিছুটা সবই বাড়িয়েছে, বাড়াইছে, যার আমারও মনে কারণে হয়, হচ্ছে আমি ইনক্রিজ শুনেছি হয়ে গেছে। সেটা। আগে যেটা ছিল আমাদের সময়, বিশেষ করে গত বছর 363 পাউন্ড ছিল হচ্ছে ভিসা ফি, হুম 363 পাউন্ড। হুম হুম, সো বাংলাদেশি টাকায় সেটা ধরো 50,000 বা 51,000 মোটামুটি হয়ে যায়, ওকে। এমনটা ছিল। কিন্তু পরবর্তীতে এই 2024-এর পরেই হচ্ছে বাড়ানো হয়েছে সেটা, হ্যাঁ, এটা বুঝছেন? এটা রিসেন্টলি রিসেন্টলি হয়তো আরো বাড়িয়েছে। হ্যাঁ। ব্যাংক স্টেটমেন্টে আরো বেশি শো করতে হয়। আচ্ছা আচ্ছা। আগে যেটা করতে হয়, যেমন আমার সময় বলেছিল কি আমি যে টিউশন ফি যত টাকা অত টাকা দেখালেই হয়ে যাবে, হুম হুম। যে বাকি 2 বছরের টিউশন একটু ফি যেগুলো এখানে একটু বলে রাখি, একটু বেশি দেখাতে হয়, একটু কম্পারেটিভ মানে বেশি দেখানো বেশি ভালো, দেখানো, কারণ বাট হলো মিনিমাম যেটা কারণ হচ্ছে আপনার টিউশন ফি পাউন্ডের আছে কিনা। রেটটা কিন্তু ওঠানামা করে, হ্যাঁ পাউন্ড এবং টাকার যে রেশিওটা, হ্যাঁ রেটটা এটা কিন্তু ওঠানামা করে, যার কারণে হচ্ছে ওরা ট্রাস্ট রাখতে পারে না তখন আর, হ্যাঁ, যদি তুমি কম দেখাও। তো এই জন্য যেটা মানে এটা আমি আমি সাজেস্ট এক করি কথায় আর মানে কি, মিনিমাম আর কি, তো হ্যাঁ সাজেশন হিসেবে অবশ্যই বেশি দেখাতে হয়, একটু বেশি দেখাতে হয়, বেশি অন্তত দেখাতে হয়। 3-4 লাখ টাকা একটু হ্যাঁ, বাড়াই দেখাইতে দেখাতে বলতে হয়, আপনার এখানে থাকতে হবে ব্যালেন্সটা, ব্যালেন্সটা থাকতে থাকতে হবে। হবে হ্যাঁ, স্টেটমেন্টে, আপনার না থাকলে তো স্টেটমেন্টে শো করবে না। শো করা যাবে না, সেটাই এটাই একটা কথা। বড় যায়। হ্যাঁ তো হ্যাঁ। হ্যাঁ, তো তারপর। এখন তো হচ্ছে পরবর্তীতে আমার যেটা হচ্ছে আমি ভিসা অ্যাপ্লাই করব। হুম হুম। ভিসা অ্যাপ্লাই করার আগে আমি তো ভাবলাম ডিলিট করে ফেলতে হবে, কিন্তু এটা আমার ভুল ছিল, নিশ্চয়ই অন্য মানুষ ভুল করবে না, আর যারা তো জানেন তাদের এখানে জন্য তো আমি বলে দিচ্ছি। এখানে একটা ধাপ বাংলাদেশের হ্যাঁ, শিক্ষার্থীরা সবচেয়ে যেটা মানে চ্যালেঞ্জের মুখে পড়ে, এখানে পে করার সময় তুমি কোনো চ্যালেঞ্জ ফেস করছো এই কিনা সেটা পেমেন্টে সম্পর্কে। ভাই আমি হ্যাঁ, বলতে পেমেন্টে। চাচ্ছি, আচ্ছা এই আচ্ছা। পেমেন্ট প্রসেসটা আমি বলতে চাচ্ছি হ্যাঁ যে হ্যাঁ, কিভাবে এসেছে বা আমি এটা কিভাবে পার করেছি। সেটা হ্যাঁ হ্যাঁ। তো ওই সময় আমাকে খুব ইমিডিয়েট আমার ক্লাস শুরু হয়ে যাবে, পাশাপাশি টাইমে পড়ে গেছে, এখন আমাকে তো পে করতে হবে, ভিসা অ্যাপ্লাই করতে হবে, হুম হুম। সময়টা ফুরিয়ে আসছে। হুম হুম। তো আমার তখন কি করে যে আমার কোনো পার্টিকুলার মানে আমি তো আমার আরেকটা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, হুম হুম। যেখানে আমার কার্ডে ডলার এন্ডোর্স করা ছিল, ভাইয়া জানেন আমি বলেছিলাম আচ্ছা। মাঝখানে, তো সেটা অন্য ব্যাপার। আমার কার্ডে ডলার এন্ডোর্স করা ছিল, কিন্তু সেটা $2,000 পর্যন্ত ছিল। হুম হুম। অ্যান্ড কিন্তু প্রিমিয়ার ব্যাংকে যেটা ওরা হচ্ছে, আমি ওদের সাথে কথা বলেছিলাম, ওরা ডলার এন্ডোর্স করে না, হুম ওরা হুম। টাকা পাঠায় না। তো ডলার এন্ডোর্স কেন প্রয়োজন, বাংলাদেশ থেকে, আমি ব্যাংক থেকে জেনেছি এই হুম হুম। ইনফরমেশনটা আমার না, বাংলাদেশ থেকে তিন খাতে আপনি বিদেশে টাকাটা পাঠাতে পারবেন। হুম হুম। সেটা হচ্ছে আপনার যদি চিকিৎসা খাতে আপনি হুম। বিদেশে চিকিৎসা নিচ্ছেন, আপনার বাংলাদেশের টাকা ওখান থেকে ওখানে টাকা নেওয়া প্রয়োজন।
আপনি প্রপার ডকুমেন্টস দেখিয়ে আপনি টাকাটা আনতে পারবেন। হুম হুম 2 নম্বর সিস্টেম হচ্ছে আপনি যদি বিদেশে ঘুরতে যান ট্রাভেলের সেখানে জন্য ট্রাভেলের জন্য আপনি নিতে আর পারবেন। হোটেল বুকিং। হ্যাঁ, 3 নম্বর জিনিসটা হচ্ছে আপনি টিউশন ফি পাঠাতে পারবেন। এই 3টা হ্যাঁ প্রসেস ছাড়া আমি যতদিন পর্যন্ত বাংলাদেশে ছিলাম ততদিন পর্যন্ত এটা ছিল। আমি এখনকার সিচুয়েশন জানি না। কিন্তু বেসিক যে ইনফরমেশন যেটা আমি দিয়ে রাখছি যে এই 3টা খাতে আপনি টাকাটা পাঠাতে পারবেন। মানে আর কোনো কার্ড ইউজ করে, কার্ডের মাধ্যমে। মানে সামহাও আপনি টাকাটা আনতে পারবেন। আচ্ছা অন্য কোনো ভাবে আপনি টাকাটা বাইরে আনতে পারবেন না, কারণ বাংলাদেশ থেকে টাকা ওই সময় প্রচুর পাচার হচ্ছিল। ইনফ্যাক্ট ইভেন এখনো পাঠানো যায় না, এখনো বাংলাদেশের হ্যাঁ রুলস, এটা বাংলাদেশ গভর্নমেন্টের রুলস হ্যাঁ আসলে বাংলাদেশ ব্যাংকের যে পলিসি সেখান থেকে বলাই আছে বা হচ্ছে, বা আপনি যদি ব্যাংকে যাবেন, ব্যাংকে গেলেও কিন্তু অ্যাকচুয়ালি ওরা কিন্তু পাঠাতে দিবে না বা দিবে না, মানে পাঠাবে না। ওদের সিস্টেমের মধ্যেই তো পড়ে না সেটা। এখানে এখানে পরবর্তীতে কিভাবে কি করলা? ওটা হচ্ছে করা যায়, সেটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে আপনাকে কিছু স্পেসিফাইড ব্যাংক আছে, এর মধ্যে মনে হয় ইবিএল, হুম ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এরা মনে হয় না ইস্টার্ন না, এদের একটা অন্য কার্ড কিছু। আছে, অ্যাকোয়া হ্যাঁ, কার্ড। যেটা হচ্ছে স্পেশালি মানে ওদের হচ্ছে, তারপর এটা একটু লেন্দি প্রসেস, মোটামুটি 20 এরা থেকে অনেক 25 দিন লাগে। পাশাপাশি এরা কিন্তু টাকা চার্জ নেয় অনেক বেশি, এটা আমি নিজে চার্জ শিকার। নেয়, কিন্তু এটা একটু লেন্দি প্রসেস। তারপর আমি বলবো ডিফারেন্ট, মানে টাকাটা তো মানুষজন পাঠায়, হুম মানে ব্যাংকে অনেক মানুষজন এটা করতে পারে না, অনেকে থাকে না এই অপরচুনিটি, কিন্তু ডিফারেন্ট অনেক ওয়েস আছে, আমি সেটা নাম মেনশন করছি না। আচ্ছা আচ্ছা তো মানুষজন ওভাবে টাকা পাঠায় হ্যাঁ হ্যাঁ ইউজুয়ালি, হ্যাঁ যে হ্যাঁ স্পেশালি আইএচএস ফি দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা তো পাঠায়। তো আমি যেটুকু আমার জানি এটা বলবো, আমি কিছু স্পেসিফিক ব্যাংকে গিয়েছিলাম, অনেক মানুষজন জানে, আমি নাম ভুলে গেছি, এর মধ্যে মনে হয় ইবিএল এটা ছিল। তো ওরা কি করে, আপনি ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর হুম আপনার এরকম ডেবিট ও ক্রেডিট কার্ড কিছু একটা, হুম ক্রেডিট কার্ড মনে হয়, ক্রেডিট আমি কার্ড ভুলে নিতে গেছি। হবে, ডেবিট হ্যাঁ, কার্ডে ডেবিট কার্ডে হয় কিন্তু হচ্ছে এন্ডোর্স করালে তো দুটোই সমান, দুটাই সমান, কিন্তু এখানে ব্যাংকে অনুযায়ী ডিপেন্ড করে আসলে। নির্ভর করে। আমাকে মনে হয় ডেবিট ক্রেডিট কার্ড কার্ডই যেমন বলেছিল। ইসলামী ব্যাংকের যেটা হয়, ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড যেটা আছে, গোল্ড আর প্লাটিনাম আর হ্যাঁ, যাই ইউজ করি না কেন আমরা, তো এদের যে একটা পলিসি, এটার মাধ্যমে কিন্তু তুমি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করা যায় ভিসা করা যায়, ডেবিট কার্ড। কিন্তু একটা লিমিটেড এখানে অনুযায়ী। একটা ওরা কথা, 2000 পাউন্ডের বেশি করে হ্যাঁ না, এরা নির্দিষ্ট ওরা অ্যামাউন্টের বেশি পাঠানো যাবে পাঠানো না। যায় না। হ্যাঁ, ক্রেডিট And কার্ডে আবার লিমিটেড একটু বেশি থাকে। আচ্ছা, তো সো আমার ক্ষেত্রে যেটা ডেবিট গোল্ড ছিল, তো আমারটা হ্যাঁ 2000 পাউন্ড আমার ছিল আমার ম্যাক্সিমাম। ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড, এবং আমি ইসলামী ব্যাংকের কার্ড দিয়েই মূলত হচ্ছে ওই এম্বাসি ফিটা দিয়েছে। আমাকে বলা হয়েছিল যে কি, যে কোনো একটা পে করা যাইব, ওকে, মানে আইদার দেখা যায় আইএচএস ফি। আইএসএস ফ্রি অথবা হচ্ছে এম্বাসি ফ্রি, যে কোনো একটা তুমি দিতে না, পারবা। অ্যামাউন্টটা তো কম ছিল, 2000 হ্যাঁ ডলারের কমে পড়ে কমে যায়। হ্যাঁ, $2000 সেজন্য কম। হয়ে ইউজুয়ালি গেছে। সাধারণত $300 উপরে পে করা যায় না কোনো ইয়েতে। হ্যাঁ, এটাই ইসলাম ব্যাংকে এটাই প্রবলেম, ওরা এক সুইফটে $300 বেশি পে করা যায় না। হ্যাঁ, কোনো ব্যাংকেই হুম, প্রথমে তো দিবে না, যে কোনো তুমি যে তো কোনো ওটা হচ্ছে রিকোয়েস্ট করে বাড়াতে হয়। রিকোয়েস্ট বলতে হ্যাঁ, একটা লিখিত আবেদন করতে হয়, আবেদন করতে হয়। আবেদন করতে হয়, এবং ইবিএল এ কি যেটা আমাকে পারপাস বলেছিল। আছে, কি হ্যাঁ, কি উদ্দেশ্য আছে, পাসপোর্ট সহ ইনক্লুড করে করে সব মিলে যদি আবেদন করে দেওয়া হয়, তাহলে ওরা কি করে, একটা টাইম, মানে নির্দিষ্ট একটা সার্টেন হ্যাঁ, একটা সার্টেন সার্টেন একটা টাইম দিবে, টাইমের পর ওরা যে সেটা অ্যাপ্রুভ সার্টেন করে ডে দেয়। এবং টাইম, এই টাইম ডে এবং ডে এর মধ্যে কিন্তু ট্রানজাকশনটা করতে হবে, হ্যাঁ আদারওয়াইজ আবার অফ করে দেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারমিশনটা। এক্স্যাক্টলি। ওই কত অ্যামাউন্ট আপনি পাঠাতে হ্যাঁ চাচ্ছেন হ্যাঁ এন্ড কবে পাঠাবেন, হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা হচ্ছে শর্ত সাপেক্ষ, আর আপনাকে সেটা প্রসিড করে দেয়। আচ্ছা কিন্তু আচ্ছা করে দেয়, আমি বলবো এটাই বড় একটা ব্লেসিং। আর না হুম হলে তো ওটা পাঠানো অনেক এটা প্যারা হয়ে পাঠানোটা যায়, যায় না, বা কারণ এত কারণ এত ছাত্র যাচ্ছে, হ্যাঁ এখন হ্যাঁ ওদের এটা পাঠানো জরুরি তাদের জন্য, কিন্তু ওরা আরেকটা, পাঠাতে পারছে না, এখানে কোনো আরেকটা লিগ্যাল ওয়ে নেই। হ্যাঁ হ্যাঁ আরেকটা ইনফরমেশন আমি শেয়ার করি এখানে। এখানে অনেকে দেখা যায় যে, যেমন আমার ফ্রেন্ড থাকে হচ্ছে, ও আমেরিকায় থাকে, হুম, তো ও হচ্ছে আমার আইএসএস ফ্রিটা দিয়ে দিচ্ছে ওর কার্ড দিয়ে, বা হচ্ছে বাইরে যারা থাকে, ইউকেতে যারা থাকে, তারা হচ্ছে চাইলে মোটামুটি ট্রানজাকশন ওটা করে তো দিতে দিয়ে পারে দিতে পারে, কিন্তু ফ্রেন্ড সার্কেল। আর হ্যাঁ টাকাটা যদি ওদেরকে দেয়া বাড়িতে, বা হচ্ছে ওরা এটাই, যেভাবে এটা নিতে অনেক চায় মানুষ করে। হ্যাঁ, সেভাবে দিয়ে দিল, এভাবে দিলেও কিন্তু হয়ে যেমন হ্যাঁ, যায়, যেমন তাহলে কিন্তু একটু মানে হ্যাঁ প্রসেসটা একটু ইজি হয়ে যায়। ইজি হয়ে যায়। এরকম মানুষজন হয়তো বা ইয়ে হতে পারে, মানে জিনিসটা এভাবে হয়। যেমন ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, হুম ভাইয়ের হুম ফ্রেন্ড আমেরিকা থাকে, হ্যাঁ হ্যাঁ ভাই ওখানে বলেছেন আমেরিকা থেকে সেটা এখানে পে করে দিয়েছেন, আর ভাই কি হ্যাঁ করেছেন ওই টাকাটা ওর ভাইয়ার বাবাকে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ ধরে পরিবারের কেউকেই দিয়ে দিয়ে দিয়েছেন, দিলাম। মানে পে করে দিয়েছেন। তো হচ্ছে আপনি তারপরও জিনিসটা লিগালি সর্ট আউট হয়ে গেল। হ্যাঁ আর না হলে তো মানে আর নাম মেনশন করতে চাই না, আবার হ্যাঁ হ্যাঁ মানুষজন অনেক ভাবেই পে করে থাকে, কারণ যাই হোক, মানুষের কাছে কোনো অপশন নেই, মানুষ সোজা কথা হলে পে করতে হবে, পে করতে হবে। হ্যাঁ, এন্ড পে ছাড়া উপায় লিগালি নাই, যেটা তাহলে সেটা অনেক তাহলে তো lengthy ভিসা process। অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে না। হয় না, এন্ড হ্যাঁ আপনি আটকে যাবেন, আপনি ভিসা এমবাসিতে উঠতে পারবেন না। হুম হুম তো ওই জায়গায় হচ্ছে হ্যাঁ এবং একটা সময়টা কিন্তু 72 ঘন্টা দেয়, মানে পে করার জন্য। হ্যাঁ এরকমই, ভিসা আর না যখন হলে অ্যাপ্লিকেশন করতে যায় পুনরায় আবার পুরো অ্যাপ্লাই করতে হয়, পুনরায় অ্যাপ্লাই করতে আবার হবে অ্যাপ্লাই বা করতে ডিলিট হয়। করতে হবে। হ্যাঁ, তো তারপর ও জিনিসটার পর তো আর কিছু না। হুম একবার যখন আপনার আইএচএস ফি এন্ড ভিসা এমবাসি ফি যেটা হুম ওটা পে হয়ে যায়, দেন আপনার অ্যাপ্লিকেশন ডান। তারপর হচ্ছে আপনাকে
বায়োমেট্রিকের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্টের ওরা জন্য কল বায়োমেট্রিকের জন্য স্লট অ্যাপয়েন্টমেন্ট নিতে নিতে হবে, হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো অ্যাপয়েন্টমেন্টে বেশি কিছু লাগে না, আপনি ভিসার মধ্যে যেগুলোই দিয়ে অ্যাপ্লাই করেছেন, যেগুলো আবার এইকের ক্ষেত্রে জিনিসটা অত বেশি কমপ্লেক্স না, বেসিক জিনিস। যেখানে হচ্ছে আমার ক্ষেত্রে একটা জিনিস ডিফারেন্ট লেগেছিল যে অ্যাফিডেভিট লেগেছে আমার জন্য, যে আমার বাবা আমাকে পে করছেন, যেহেতু হ্যাঁ, হ্যাঁ, মানে আমার বাবার নামে ব্যাংক সব কিছু, হুম, আমার বাবা আমাকে টাকা দিচ্ছেন, এর জন্য অ্যাফিডেভিট লেগেছে আমার। হুম, হুম, আর পার্টিকুলার কিছুই লাগেনি, আগে যে ডকুমেন্টস যেটা বলেছি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে ওগুলোই, অ্যান্ড আচ্ছা, সেই আচ্ছা, সাথে ইনক্লুড হয়েছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। হুম, হুম, ব্যাংক স্টেটমেন্টে এখানে আবার নিয়ম আছে, যে কোনো একদিনের ব্যাংক স্টেটমেন্ট দিলে হবে না, আপনি যেদিন ব্যাংক স্টেটমেন্টটা তুলছেন এর থেকে 30 মানে যেদিন ভিসা অ্যাপ্লাই 28 করছেন দিনের এর থেকে 28 থেকে 30 দিনের ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে ব্যাংক হবে। স্টেটমেন্ট। হ্যাঁ, সাপোজ আজকে হচ্ছে 16 তারিখ, ভিডিওটা রেকর্ড করা হচ্ছে ডিসেম্বরের 16 তারিখ, হুম, হুম, তো 16 তারিখ আমি ভিসা অ্যাপ্লাই করছি, আমি গত মাস নভেম্বরের 16 তারিখ আমার ব্যাংক স্টেটমেন্টটা, এই এক মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। হুম, এটা হুম। হচ্ছে ইউকে নিয়ম। তো ওই স্টেটমেন্টটা আপনি নিয়ে যাবেন, অনেক সময় নিতেও হয় না এমবেসিতে, যেমন আমি কোনো ডকুমেন্টসই নিয়ে না, যাইনি। এটা আসলে কি, এটা ডিপেন্ড করে। এটা যারা অনেক সময় দেখা যায় এজেন্সির উপর ডিপেন্ডেন্ট, অনেকে হচ্ছে পার্সোনাল নিজের উদ্যোগী করে থাকে। তো এটা বলে দেখা যায় দিলে যে এটা, এটা হ্যাঁ এটা এজেন্সি